নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায় শুরু করছি আজকের মতামত। এবং আজকে আমাদের শীর্ষক আমাদের দেশে, বাংলাদেশে, অন্য দেশে সংবিধান কেন বিপন্ন হয়, সংবিধানের ওপরেই কেন প্রথম আঘাতটা আসে। কতগুলো কথা অনেকবার বলতে হয়, অনেকবার করে বলতে হয়, বারবার বলতে হয়। অনেকেই মনে করেন রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে গণতন্ত্র হলো এক সর্বোচ্চ ধারণা। বেশিরভাগ মানুষের দ্বারা, বেশিরভাগ মানুষের জন্য, বেশিরভাগ মানুষকে নিয়ে এক রাষ্ট্র কাঠামোর চিন্তা ভাবনা আজ নয়, বহু পুরনো, বহু পুরনো। তো ব্যক্তি জীবন, সামাজিক জীবনে এই গণতান্ত্রিক পরিকাঠামো খুব জরুরি বলেই আমি মনে করি। সেখানে প্রতিটা মানুষের মতামত প্রকাশ করার অধিকার, তার ইচ্ছে মতন লেখার বলার অধিকার থাকা উচিত। ব্যক্তি জীবনে গণতন্ত্রহীনতা এক উচ্ছন্নে যাওয়ার কারবার বলে আমার মনে হয়। কিন্তু রাষ্ট্র কাঠামোতে ওই সংখ্যাগরিষ্ঠ মানুষের দ্বারা প্রতিষ্ঠিত গণতন্ত্র খুব একটা গোলমেলে ব্যাপার। মানে আমি কিন্তু গণতন্ত্র বিরোধী নয়, দাঁড়ান ব্যাপারটা বোঝাই। সেখানে ওই সংখ্যাগরিষ্ঠতাই যদি গণতন্ত্রের মাপকাঠি হয়, তাহলে সে এক সর্বনেশে ব্যাপার হয়ে উঠতে বেশি সময় নেবে না। মানে 10 জনের মধ্যে 9 জনের কথা মেনে চলতে হবে, এটাই যদি একটা নিয়ম হয়ে দাঁড়ায়, এটাই যদি একমাত্র মাপকাঠি হয়ে দাঁড়ায়, তাহলে সে এক বড্ড গোলমেলে ব্যাপার। কিরকম একটু বুঝিয়ে বলি। ধরুন, বেশিরভাগ মানুষ যা চায় তাই তো হওয়া উচিত, এরকম যারা ভাবেন তারা কোনোদিনই দেখেছেন, তাদের মধ্যে বহুর মানুষ দেখেছেন গণধোলাই, দেখেছেন তো একটা লোককে বেশ কিছু লোক ঘিরে ধরে মারছে, যে কোনো কারণেই হোক। হতেই পারে তারা মনে করছেন এই লোকটি পকেটমার, তারা মনে করছেন এই লোকটি তাদের আরাধ্য গরু, যাকে তারা মা বলে মনে করেন, এই লোকটি সেই গরুর মাংস বিক্রি করছে, তারা পিটছেন, লাঠি, কিল, ঘুষি, থাপ্পড়। বা কাফের, বুতপারস্ত, মানে পুতুল পুজো, মূর্তি পুজো করে বিধর্মী কাফের, ওসব কিলচর থাপ্পড় নয়, কল্লা নামিয়ে দাও। এসব অনেকেই দেখেছেন, সামনাসামনি দেখেছেন, অনেকে শুনেছেন, অনেকে ছবিতে দেখেছেন। তো সেখানে সংখ্যাগরিষ্ঠ মানুষই তো সিদ্ধান্ত নিয়েছে, তা তো সেই অর্থে গণতান্ত্রিক বটে। যখন 30 জন 40 জন ধরে একটা মানুষকে পিটছে, মারছে, বা বহু লোক মিলে এসে একটা ঘর জ্বালিয়ে দিচ্ছে, তখন বহু লোক তো বহুই, তারা তো সংখ্যাগরিষ্ঠ, সেই অর্থে তারা গণতান্ত্রিক। কিন্তু সেটা কি ঠিক? ঠিক এই জায়গাটাতেই গণতন্ত্রের ওপরে আর একটা কথা যোগ হয়। গণতন্ত্রের সঙ্গে একটা লিখিত ঘোষণাপত্রেও যাতে লেখা থাকবে আমরা এগুলো করতে পারি, এগুলো করতে পারি না। অর্থাৎ গণতান্ত্রিক কাঠামো, গণতন্ত্র আছে, তার সঙ্গে একটা লিখিত পড়িত ব্যাপার বা একটা নিয়ম, যেখানে বলা থাকবে যে আমরা এগুলো করতে পারি, এগুলো করতে পারি না। অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ মানুষও এগুলো করতে পারেন না বা এগুলো করতে পারেন। এটা লিখিত না হলেও এমন এক নিয়ম, এমন এক বিধি থাকবে, অনেক জায়গায় লিখিত থাকে না, যাতে বলা থাকবে যে সে যতই সংখ্যাগরিষ্ঠতা থাক না কেন, একজনকে পিটিয়ে মারার অধিকার কারণ নেই। সে যাই করে থাক না কেন, তার কল্লা নামিয়ে দেবার অধিকার কারণ নেই। আর সেই মুখে মুখে ঠিক করে নেওয়া সেই নিয়ম বা এক পাকাপাকি লিখিত নিয়মকেই আমরা সংবিধান বলি। তো গণতন্ত্রের সঙ্গে সেই সংবিধানকে জুড়ে নিলে তবেই সেটা রাষ্ট্র কাঠামোতে প্রজাতন্ত্র হয়ে ওঠে। অর্থাৎ কেবল সংখ্যাগরিষ্ঠের শাসন নয়, সংবিধান মেনে সংখ্যাগরিষ্ঠের শাসন, আইন মেনে সংখ্যাগরিষ্ঠের শাসন। অনেকে বলল ওটা রামের জন্মভূমি, অনেকে বলল ওটা আমাদের আস্থার ব্যাপার, ওখানেই রামের জন্ম হয়েছিল, ওটাই রামের আতুর ঘর।
এটা আমাদের বিশ্বাস। অনেকে বলেছে বলেই তা মেনে নিতে হবে, সেটাকে আপনি গণতন্ত্র বলতেই পারেন, প্রজাতন্ত্র নয়। কারণ ওই গণতন্ত্রের সঙ্গে এক লিখিত সংবিধান আমাদের জানিয়েছে প্রত্যেকে দেশের আইন মেনে অন্যের আস্থাকে না ভেঙে ধর্ম পালন করতেই পারেন। কাজেই দা কোদাল শাবল দিয়ে বাবরি মসজিদ ভাঙা এক গণতান্ত্রিক সংখ্যাগরিষ্ঠ সিদ্ধান্ত হতেই পারে, তা আমাদের প্রজাতন্ত্রে বেমানান। রিপাবলিক বা প্রজাতন্ত্রের কাছে সংখ্যাগরিষ্ঠতাই সব নয়, তার কাছে এক সংবিধান আছে, সেটাও সমান, কোনো কোনো ক্ষেত্রে বেশি গুরুত্বপূর্ণ। আমাদের দেশের সেই সংবিধান 165 দিন ধরে বিভিন্ন আলোচনা, বিভিন্ন মানুষের মতামত, নানান রিপোর্ট ইত্যাদির ভিত্তিতে তৈরি হলেন। কে ছিলেন সেই সংবিধান সমিতির মাথায়? যে অনায়াসেই থাকতে পারতেন কংগ্রেসের কোনো বড় নেতা, নেহেরু নিজেই থাকতে পারতেন, কিন্তু না, কংগ্রেস বিরোধী কেবল নয়, গান্ধী বিরোধী, নেহেরু বিরোধী বি.আর. আম্বেদকরকে বসানো হয়েছিল তার মাথায়। দেশের দলিত, পিছিয়ে পড়া মানুষের প্রতিনিধিত্ব যাতে অবহেলিত না হয়, তাই গান্ধীজির পরামর্শেই আম্বেদকরকে বসানো হয় সেই সংবিধান কমিটির মাথায়। এটা মাথায় রাখতে হবে। সেই সংবিধান কমিটিতে বহু মানুষ ছিলেন যারা বিভিন্ন ধর্মের ছিলেন। মুসলমান সম্প্রদায়ের এক বিরাট রিপ্রেজেন্টেশন সেখানে ছিল, এবং তারা পণ্ডিত মানুষজন। 26শে নভেম্বর 1949 সেই সংবিধান স্বীকৃত হয়, আর 26শে জানুয়ারি সেই 1950 তা লাগু করা হয়, মানে দেশের কাছে সমর্পণ করা হয়, আনুষ্ঠানিক ব্যাপার। মানে তার আগে আমরা স্বাধীন ছিলাম, গণতান্ত্রিকও ছিলাম, কিন্তু প্রজাতান্ত্রিক বা এক রিপাবলিক হিসেবে নিজেদের ঘোষণা আমরা করলাম ওই 26শে জানুয়ারি 1950। স্বাধীনতার সঙ্গে, গণতন্ত্রের সঙ্গে প্রজাতন্ত্রের এইখানে একটা বিরাট ফারাক। অন্যদিকে পাকিস্তানের একটা ঠিকঠাক সংবিধান পেতেই কেটে যায় বহু বছর। হয় সামরিক শাসন, না হলে সংবিধান তৈরিই নয়, এমন করে কাটতে কাটতে বাংলাদেশেরই জন্ম হয়ে যায়। ইনফ্যাক্ট সেইভাবে দেখতে গেলে পাকিস্তানের পাকাপোক্ত স্বীকৃত সংবিধান 1956 হয়েছিল মাত্র ক বছরের জন্য। তারপরে আবার আইয়ুব খানের অভ্যুত্থান, 62তে আবার নতুন সংবিধান তৈরি হলো, ওই সংবিধান ফেলেই দেওয়া হলো, আবার মিলিটারি শাসন। তারপরে আবার শেষমেশ যে কদিনের মধ্যে মিলিটারি শাসন, আবার যে সংবিধান যেটা এখনো টিকে আছে বলছি, তা হয়েছিল 1973। অর্থাৎ বাংলাদেশের এখনো পর্যন্ত যে সংবিধান সেটা 1972-এর, পাকিস্তানের এখনকার যে সংবিধান সেটা কিন্তু 1973-এর। আর এক বছর আগেই বাংলাদেশ তার সংবিধান পেয়ে গেছে 1972-এ। কামাল হোসেনের নেতৃত্বে 34 জনের কমিটি, অত্যন্ত পণ্ডিত মানুষজন, তারা বসে রচনা করেছিলেন বাংলাদেশের প্রথম সংবিধান। সেই সংবিধানের 4 মূল মন্ত্র ছিল জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা। কিন্তু মুক্তিযুদ্ধ, 30 লক্ষ বাঙালির শাহাদাত, এক বিরাট লড়াই, এর পরে হাতে আসা এই সংবিধান 1975-এই তার গণতান্ত্রিক চরিত্র হারিয়েছিল। শেখ মুজিব বাকশালের ঘোষণা করেন, এক দলের সরকার হবে, একটাই দল থাকবে, রাজনৈতিক দল আর কেউ থাকবে না। সেই পথ প্রশস্ত করার জন্য সংবিধান সংশোধন করলেন কে? শেখ মুজিব নিজেই। বিচার বিভাগের স্বাধীনতা সেই সময় খর্ব করা হয়েছিল, আর এই সবকিছুই হয়েছিল শেখ মুজিবের নেতৃত্বেই। এরপর শেখ মুজিবের হত্যা, মানে ওই বাকশাল ঠিকভাবে চালু করার আগেই শেখ মুজিবকে হত্যা করা হলো, মিলিটারি শাসন হলো, জিয়াউর রহমানের শাসনে এক গুচ্ছ ঘোষণা সংবিধানের খোল নলছে প্রায় বদলে দিয়েছিল। কিন্তু 72-এর সংবিধান, তার মধ্যে অ্যামেন্ডমেন্ট করা হলো, ঘোষণাগুলো করা হলো। প্রথমে সেই সময় সামরিক শাসন ছিল, 79-তে মিলিটারি শাসন তুলে নেবার পরে সেগুলোকে সংবিধানে অন্তর্ভুক্ত করা হলো, মানে সেই ঘোষণা যেগুলো প্রোক্লামেশন ছিল সেগুলোকে আনা হলো। খানিকটা আমাদের দেশের অর্ডিন্যান্স টাইপের ব্যাপার, আগে ঘোষণা করা হয়, তারপরে সংবিধান সংশোধনে সেটাকে ঢোকানো হয়। 1982-তে মিলিটারি শাসন আবার শুরু হয়ে গেল, 86-তে আবার সংবিধান সংশোধন হলো, ওই আবার বেশ কিছু জিনিস পাল্টানো হলো, ধর্মনিরপেক্ষ এই শব্দটাকে সরিয়ে দিয়ে ইসলামিক রাষ্ট্র ঘোষণা করা হলো, এবং 1990-তে আবার বিক্ষোভ এবং এরশাদ গদি ছাড়লেন। 1991-তে আবার নির্বাচন এবং নির্বাচিত সরকারের সংবিধান সংশোধন, সেও আদত সংবিধানের চেহারা অনেকটাই বদলে দিয়েছিল। 2010-এ হাসিনার আমলে আবার সংবিধানে ফিরে এলো ধর্মনিরপেক্ষতা। এদিকে দেশ তখনও ঘোষিত ইসলামিক কান্ট্রি,
এক সোনার পাথর বাটির মতো অবস্থা তৈরি হলো। দেশ ইসলামিক কান্ট্রি, কিন্তু সংবিধানের মধ্যে ধর্মনিরপেক্ষতা কথাটা লেখা আছে, এখনো তাই আছে, এখনো পর্যন্ত তাই আছে। 2017-তে আবার বিচার বিভাগের ওপরে আইনসভার যে নিয়ন্ত্রণ সেটাকে বাড়ানো হলো। সেটা হাসিনা সরকারের সময় থাকা বিচার বিভাগকে যেমন খুশি ইচ্ছে ব্যবহার করার একটা সুযোগ হাসিনা সেই সংশোধন দিয়ে পেয়েছিলেন। তো এই উপমহাদেশে পাকিস্তানে এক লিখিত সংবিধান আছে যা কেউ মানেই না, সে সংবিধান তাকে রাখা আছে, যা যখন নিজেদের মতন করে ব্যবহার করা হয়, এবং সেখানে বিভিন্ন রিজিয়নে বিভিন্ন রকম ব্যাপার, সেখানে একটা যে সেন্ট্রাল একটা অ্যাডমিনিস্ট্রেশন বা একটা গোটা দেশের সংবিধান, ও কারুর মাথাতেই সেসব নেই। সেখানে সংবিধান এক লোক দেখানোর জিনিস, তাকে তোলা জিনিস। ভারতবর্ষে সেই অর্থে প্রায় একই সময় ওই 1975 এই সংবিধান সংশোধন করে বহু ক্ষমতা কুক্ষিগত চেষ্টা করার চেষ্টা চালিয়েছিলেন ইন্দিরা গান্ধী, যা পরবর্তী সময়ে আবার সংশোধন করা হলো। মানে ইন্দিরা গান্ধী সংশোধন করলেন, ইন্দিরা গান্ধীর ক্ষমতা চলে গেল, 77-এর সংবিধান আবার সংশোধন করে বেশ কিছু জিনিসকে তোলা হলো। কিন্তু ইন্দিরা গান্ধী ওই জরুরি অবস্থার সময় সংবিধানে ধর্মনিরপেক্ষতা কথাটাকে যোগ করেছিলেন। এখন এরকম কি যে আমাদের সংবিধান ধর্মনিরপেক্ষ ছিল না, তাকে ধর্মনিরপেক্ষ করা হলো না? সংবিধানের ছত্রে ছত্রে বিভিন্ন অধ্যায়ে ধর্মনিরপেক্ষতার কথা বিভিন্ন জায়গায় খুব পরিষ্কার করে বলা আছে। আমাদের ধর্মনিরপেক্ষতা কখনোই ইউরোপীয় ধর্মনিরপেক্ষতার মতন ছিল না। আমাদের ধর্মনিরপেক্ষতা ছিল সমস্ত ধর্মের একটা সমন্বয়। আমরা ধর্ম নিরপেক্ষ এক রাষ্ট্র ব্যবস্থার কথা বলিনি, সমস্ত ধর্ম যাতে সমানভাবে তার ধর্ম পালন করতে পারে, ধর্ম আচরণ করতে পারে, এটাই আমাদের সংবিধানের ধর্মনিরপেক্ষতার বৈশিষ্ট্য। সাধারণভাবে ভারতবর্ষের সংবিধানের শাসন ছিল, কিন্তু 2014-র পর থেকে এই সংবিধানকে এক পাশে রেখেই নিজেদের ইচ্ছে খুশি মতন চলছে সরকার। প্রত্যেকটা সাংবিধানিক প্রতিষ্ঠানকে কবজা করা হয়েছে, নিয়ন্ত্রণে আনা হয়েছে। এই সরকার করেছে সেই কাজগুলো। ইন্দিরা গান্ধী সংবিধানের ধারাকে কাজে লাগিয়ে জরুরি অবস্থা জারি করেছিলেন, অর্থাৎ একটা জরুরি অবস্থার প্রভিশন আমাদের সংবিধানে আছে, সেটাকে কাজে লাগিয়ে জরুরি অবস্থা জারি করা হয়েছিল। মানুষের সাধারণ নাগরিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, মৌলিক অধিকার খর্ব করা হয়েছিল, এবং সেই অধ্যায় ধরেই, সেই আইন ধরেই আবার জরুরি অবস্থা তুলেও নেওয়া হয়েছিল 3 বছরের মধ্যে, 2 বছরের মধ্যে। এখন এক অঘোষিত জরুরি অবস্থা জারি আছে, যা প্রতি মুহূর্তে আমরা বুঝতে পারছি। সংবিধান নাগরিককে তার কথা বলার অধিকার দিয়েছে, তার সভা সমাবেশ করার অধিকার দিয়েছে, অথচ বাস্তবে সেই অধিকার কেড়ে নেওয়া হয়েছে। প্রতিদিন কেড়ে নেওয়া হচ্ছে। সংবিধানে ধর্মনিরপেক্ষতা কেবল লেখাই আছে, সরকারের প্রত্যক্ষ মদতে আরএসএস বিজেপির ইচ্ছেতেই দেশের সংখ্যালঘু মুসলমান সমাজ আপাতত দ্বিতীয় শ্রেণীর নাগরিক হবার পথে। ইলেকশন কমিশন থেকে জুডিশিয়ারি, শিক্ষা ব্যবস্থা থেকে দেশের প্রত্যেক সাংবিধানিক প্রতিষ্ঠানের গেরুয়াকরণ চলছে। বিচারক অনায়াসে বিশ্ব হিন্দু পরিষদের সবাই দাঁড়িয়ে বলছেন এদেশ হিন্দুদের দেশ, সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা তুলে দেওয়া উচিত। বিচারক বলছেন, হাইকোর্টের বিচারক। হ্যাঁ, নিশ্চিতভাবে এখন অবস্থাটা পাকিস্তানের মতন নয়, কিন্তু নির্বাচিত প্রধানমন্ত্রীকে জেলে পড়া সম্ভব হচ্ছে না, কিন্তু ইডি পাঠিয়ে, সিবিআই পাঠিয়ে হ্যারাস্ত করা হচ্ছে সমস্ত বিরোধী দলের নেতাদেরকে। ওদিকে এর কারণটাও আছে। এর কারণ হচ্ছে গিয়ে আরএসএস বিজেপি এই সংবিধান সভায় ছিলেন না। আরএসএস বিজেপি এই সংবিধানকে কোনো দিন মানেননি। তারা সংবিধান যখন তৈরি হয়েছে সেটাকেও মানেননি। যেদিন সংবিধান তৈরি হয়েছে তার পরের দিনই তাকে বলেছেন যে এটা আমাদের দেশের সংবিধান হতেই পারে না, আমাদের দেশের সংবিধানের জন্য এত ইউরোপিয়ান এলিমেন্ট দরকার ছিল না, আমাদের দেশের সংবিধানের তো ছিলই, আমাদের মনুসংহিতা ছিলই। অর্থাৎ তাদের মাথায় মনুসংহিতা আছে, তাদের মাথায় হিন্দু রাষ্ট্র আছে। কাজে এটা তারা করছেন, তারা ক্ষমতা পেয়েছেন, তারা আস্তে আস্তে সেটাকে করছেন। আরো বিরাট গতিতে হতো এই 2024-এর নির্বাচনে। তারা যেহেতু 240 পেয়ে গেছেন, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতা তাও পাননি, তাদেরকে ডিপেন্ড করতে হচ্ছে ওদের নীতিশ কুমার, এদের চন্দ্রবাবু নাইডুর ওপরে। কাজেই তারা একটু থমকে দাঁড়িয়েছেন। ওদিকে বাংলাদেশে আবার সংবিধান বদলের ডাক দিয়েছে বিভিন্ন মানুষজন এবং সংগঠন, কিছু সংগঠন।
বহু মানুষ সম্ভবত ভুলেই যাচ্ছেন যে দেশটা স্বাধীন হয়েছিল কেবল শেখ মুজিবুরের লড়াইয়ে নয়, তিনি তো ছিলেন, কিন্তু আরো লক্ষ সহস্র মানুষের বিরাট লড়াই এক স্বাধীন বাংলার জন্ম দিয়েছে। মুক্তিযুদ্ধ শেখ পরিবারের সম্পত্তি নয়, যেরকম আমাদের দেশের স্বাধীনতা আন্দোলন মানেই কেবল নেহেরু গান্ধী নন, সুভাষ বসু আছেন, সূর্য সেন আছেন, ভগৎ সিং আছেন, আরো অনেকে আছেন, আশফাকুল্লাহ খান আছেন, আবুল কালাম আজাদ আছেন। কাজেই সেই স্বাধীন বাংলাদেশের সংবিধানও কারোর বাবার সম্পত্তি তো নয়। আবার কিছু মানুষ চাইছেন তাই জন্য সংবিধানের বদল চাই, সেটাই বা কেমন কথা? এই কিছু মানুষটা কতজন? এবং এটাও তো সত্যি যে মানুষের প্রয়োজনে সেই সংবিধানে বদল তো আসতেই পারে, এমনকি গোটা সংবিধানটাও নতুনভাবে লেখা হতেই পারে। কিন্তু তার প্রক্রিয়াটা কি? ছাত্ররা রাস্তায় নেমেছিলেন, দেশের মানুষ সঙ্গে ছিল। কোন ইস্যুতে? দেশের এক বিরাট সংখ্যক মানুষ হাসিনার পতন দেখতে চেয়েছিলেন, কিন্তু সেই মানুষেরা কি শেখ মুজিবের বিরুদ্ধে ছিলেন? সেই মানুষজন কি সংবিধানের বিরুদ্ধে ছিলেন? সেই মানুষজন কি ৭১-এর মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে ছিলেন? আমার তো সে কথা একবারও মনে হয়নি। আর যদি তাই হয়েও থাকে, তাহলেও সংবিধান তো হাতের মোয়া নয়। তার জন্য প্রথমে এক সর্বসম্মত গণপরিষদ দরকার, যারা বসে সেই সংবিধান তৈরি করবেন, তা নিয়ে মতামত নেওয়া হবে, বিভিন্ন লোকের সঙ্গে বিভিন্ন জায়গায় আলোচনা হবে। এইসব নানান প্রশ্নের মধ্যে আটকে আছে বাংলাদেশের সংবিধান। মানে এই উপমহাদেশের একদা ভারতবর্ষের ৩ খণ্ডেই আজ সংবিধান সবচেয়ে বড় প্রশ্ন। পাকিস্তানের সংবিধান থেকেও নেই। আমাদের দেশের সংবিধানকে সরিয়ে রেখেই প্রশাসন তাদের এজেন্ডা নিয়ে এগোচ্ছে, আর বাংলাদেশের এক বিরাট সংখ্যক মানুষ নতুন সংবিধান চাইছেন। আসলে এই উপমহাদেশের প্রায় প্রত্যেক দেশেই এক বিরাট রাজতন্ত্রের ইতিহাস আছে, ছিল। সেই রাজতন্ত্রের অবশেষ, সেই সামন্ততান্ত্রিক অবশেষ এখনো তার বিভিন্ন চেহারা নিয়ে হাজির হচ্ছে বিভিন্ন জায়গাতে। আধুনিক এক সমাজ গঠনের বদলে ধর্ম জাতির জাঁতাকলে পড়ে থাকা কিছু মানুষের নেতৃত্বে এক মধ্যযুগীয় চিন্তা ভাবনা উঠে আসছে, পেছনের দিকে নিয়ে যাবার একটা চক্রান্ত চলছে। ওদিকে তাকিয়ে দেখুন, সারা পৃথিবীর দিকে ডেনমার্ক পৃথিবীর সব থেকে হ্যাপি কান্ট্রি, হাসি খুশির দেশ। হ্যাঁ, তারা খুশির হিসেবে হ্যাপিনেস ইন্ডেক্সে প্রথম। শেষ সংবিধান সংশোধন হয়েছিল 1953-তে। 1944-এ তৈরি হয়েছিল আইসল্যান্ডের সংবিধান, তারপর কিছু সংশোধন হয়েছে মাত্র। তারাই খুশির তালিকার একেবারে ওপরের দিকে আছেন। ফিনল্যান্ডে রাশিয়ার সংবিধান লাগু ছিল, তারা রাশিয়া ছেড়ে বেরিয়ে এসেছেন বলে একটা নতুন সংবিধান তৈরি করা হয়েছে, কিন্তু সেই সংবিধান অলমোস্ট রাশিয়ার যে সংবিধান ছিল তাই, কেবল তাতে মাল্টিপার্টি ডেমোক্রেসির কথা বলা হয়েছে। সেও 2000 সালে তৈরি হয়েছিল, তারপর তাতে হাতও পড়েনি। তারাও আছে শীর্ষ তালিকাতে। 1999-এ সুইজারল্যান্ডের নতুন সংবিধান তৈরি হয়, যার সঙ্গে ক্ষমতা বদলের কোনো সম্পর্ক ছিল না। তাদের সংবিধান আরো অনেক অনেক পুরনো, কিন্তু 1999-এ খোল নলচে সব পাল্টানো হলো, কিন্তু তার সঙ্গে ক্ষমতার বদলের কোনো সম্পর্ক ছিল না। ছিল নিজেদের খোল নলচেকে আরো আধুনিক করে তোলা, অর্থাৎ আধুনিক রাষ্ট্রের সঙ্গে তাদের সংবিধানকে মিলিয়ে দাঁড় করানো। তারাও আছে এই হাসি খুশি তালিকার শীর্ষে। 1974-এ আনা হয়েছিল সুইডেনের সংবিধান, তারাও আছেন এই তালিকার একেবারে ওপরের দিকে। ওপরের দিকে এই সব দেশের সংবিধান নিয়ে বা আইনের শাসন নিয়ে কোনো ঝামেলা নেই। সংবিধানকে ঠুটো জগন্নাথ বানিয়ে রাখার চেষ্টা নেই। আইন মেনে মানুষ চলেন, আইন মেনে রাজনৈতিক দল চলে, আইন মেনে সেখানকার প্রশাসন চলে, আইন মেনে সেই দেশ চলছে। মানে যা বলার চেষ্টা করছি এতক্ষণ নিশ্চয়ই বুঝেছেন। দেশ, দেশের মানুষ, দেশের অর্থনীতি ভালো থাকে, বিকশিত হয়, তার এক অন্যতম শর্ত সেই দেশের সংবিধান। আমাদের এই উপমহাদেশের 3 দেশেই সংবিধান নিয়ে যে টানাপোড়েন চলছে, তার দিকে মানুষকে ফিরে তাকাতেই হবে। আর ঠিক এই কারণেই যখনই কোনো স্বৈরাচার মাথা চাড়া দিতে থাকে, মাথা চাড়া দেবার চেষ্টা করে বা মাথা চাড়া দেবার ষড়যন্ত্রে নামে, তাদের প্রথম টার্গেট হয় সেই দেশের সংবিধান। সেই সংবিধানকেই বদলে তারা স্বৈরাচারকে আইনি রূপ দেবার চেষ্টা করেন।
আমাদের দেশে আরএসএস, বিজেপি, মোদি, শাহ সেই চেষ্টাটা চালাচ্ছেন। মুখে সংবিধানের নাম নিয়ে আসলে সংবিধানকে ধ্বংস করতেই তারা তাদের কাজে নেমেছেন। আমরা আমাদের সংবিধানকে বাঁচানোর জন্য যে কোনো মূল্য দিতে রাজি আছি, সেটা মোদি, শাহকে বোঝানোটা বড্ড জরুরি। ভাবুন ভাবুন, ভাবতে থাকুন, ভাবা প্র্যাকটিস করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এখানেই শেষ করছি। নমস্কার। Thank you.